সেল আসলে একটা বেশি হয়ে গেছে, আর ক্রেডিট সেল। অফিসে যখন জব করবেন তখন আপনাদের স্পেসিফিক যে কোনো একটা এরিয়া দিয়ে কাজ করাবে, সব দায়িত্ব একবারে দিবে না। যদি মাত্র একবারে ছোট প্রতিষ্ঠান হয়, যে সব কিছু যা আছে আপনার, সেইখানে আপনাদের কষ্ট হবে। কিন্তু ওই জায়গায় একটা সুবিধা হলো, আমরা যারা একবারেই নতুন, তারা যদি এইর মতন একটা পরিবেশে আমাকে ফালাই দেওয়া হয়, খুব কষ্ট হবে। কিন্তু এই জায়গায় অন্য ভালো একটা বড় প্রতিষ্ঠানে গিয়ে আপনি যা শিখবেন তার চেয়ে বেশি শিখতে পারবেন এখানে। বিগিনিংটা আপনাদের ভালো হবে। তো আপনারা ছোট প্রতিষ্ঠান হইলে, বা আপনার মনে করেন কি বলে ওটাকে, বেতন কম, এইটা নিয়ে ফ্রাস্ট্রেশনে যাবেন না। কাজ শেখার যদি ইচ্ছা থাকে, মানে এই চাকরির যদি ইচ্ছা থাকে, তাহলে আগে যেই জায়গায় দেখ, আপনি যদি চিন্তা করবেন যে আমাকে সব দায়িত্ব দিচ্ছে কিনা, যদি সব দায়িত্ব দেয় আপনি চলে যান, তাহলে আপনারা একটু নিজেকে ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ। আর প্রথমে যদি রিল্যাক্স মুডে যাইতে চান তাহলে কিন্তু কাজ শিখতে পারবেন না। 2-3 বছর এমনভাবে চলে যাবে, তখন হতাশা লাগবে, অন্য জায়গায় গিয়ে আপনি জাম্প করে বেতনও বাড়াইতে পারবেন না। কিছু পণ্যে সামান্য ত্রুটি থাকার কারণে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সাথে সমঝোতা করে মোট 70,000 টাকার বিক্রয় ভাতা বা সেলস অ্যালাউন্স প্রদান করে। এক্ষেত্রে গ্রাহকরা পণ্য ফেরত না দিয়ে হ্রাসকৃত মূল্য পরিশোধ করতে সম্মত হয়। এখানে ঘটনাটা কি ঘটছে, যে আমরা কি পণ্যের ত্রুটি থাকলে কি করছি, এর আগে মাল ফেরত দিছি না? তা এই জায়গায় যে বিক্রেতা, সে আমাদেরকে বলতেছে যে ভাই ঠিক আছে, আমার মালটা ত্রুটিযুক্ত, তোমার কাছে আমি একবারে মানে ভালো পণ্যের দাম নিছি, কিন্তু মালটা ত্রুটিযুক্ত হয়েছে, এখন তুমি আমাকে এক কাজ করো, অল্প দাম দাও, কিন্তু আমি ফেরত নিতে চাচ্ছি না, তুমি আমাকে অল্প দাম দাও। এই জিনিসটাই বুঝাইছে না? তাহলে অল্প দাম যদি নেই, তার মানে কি, ধরে নেন আমি এই জায়গাতে আহ, আচ্ছা দেখি, এই যে এখানে আমরা কত টাকা মূল্যের পণ্য ফেরত দিছি, পাইছি, মানে টাকা হ্রাস পাইছি 70,000 টাকা। ধরে নেন তরকারি খাতিরে আমরা যখন ক্রয় করছিলাম, ওই পণ্যটার মানে মূল ভ্যালুটা ছিল 1 লক্ষ টাকা, ঠিক আছে? এখন ত্রুটিযুক্ত হওয়ার কারণে আমি ফেরত দিতে চাইছিলাম। এখন ওরা কি করলো, বলতেছে না, তুমি এই কাজটা করো না, এক কাজ করো, এই জিনিসটার দামটা কমায় দাও। সেলস এটা কিন্তু আপনাকে কোনো কি ডিসকাউন্ট দিচ্ছে? 1 লক্ষ টাকার দাম কি ওইটার প্রকৃত দাম না, যদি ভালো পণ্য হইতো? এখন কমাই দিতেছে, তার মানে কি ওইটার প্রকৃত দাম কত হয়ে যাচ্ছে? যদি আমি কমাই দেই 70,000 টাকা, মনে করেন কমাই দিলাম, তাহলে আলটিমেটলি ওই জিনিসটার দাম কত, 30,000 টাকা না? খারাপ পণ্যের দাম, একই খেজুর, কোনোটা ভালো কোয়ালিটি হলে একটু বেশি দাম, আর একটা কম দাম না? কারণটা কি, ওটার মানে কোয়ালিটি ডিফারেন্সের কারণে। তো আমাকে যখন দিছে, ও ভালো কোয়ালিটি বলে ভালো কোয়ালিটির দাম নিছে, কিন্তু মালটা পরবর্তীতে কি কম পাইছি, মানে খারাপ পাইছি, তাহলে কি আমি ভ্যালু কমাই দিচ্ছে, তাহলে আলটিমেটলি কি সে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে? তাহলে এটা কি আমার ডিসকাউন্ট হবে? এই কারণে আমরা আমরা কি নর্মালি বলছি যে ডিসকাউন্টটা আসবে, আসবে কি এখানে? নর্মালি ডিসকাউন্ট আসে? আসে না। ট্রেড ডিসকাউন্ট হলে আসে। তাহলে এখানে আমরা আমরা কি সেলস অ্যালাউন্স নিয়ে আপাতত এখন বুঝছি কিছুটা? কোনো প্রশ্ন থাকলে বলিয়েন। বছরের শুরুতে কি হয়েছে, 15 লক্ষ টাকা মূল্যের ওপেনিং ইনভেন্টরি কোথায় যাবে? ওপেনিং ইনভেন্টরি আমরা বলতে কোন কোন টাকা, মানে কোন পণ্যটাকে চিন্তা করি? এই বছরে তারা বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে 50 লাখ টাকার কি করছে, মার্চেন্ডাইজ বা পণ্যদ্রব্য ক্রয় করছে। এই পণ্যগুলো নিজের গুদামে আনার জন্য ক্রয় পরিবহন বাবদ অতিরিক্ত 1,50,000 টাকা খরচ খরচ হয়। তাহলে এখানে এই হিসাবটা কি হবে?
তাহলে আমার হাতে মজুদ ছিল এইটা, আমি নতুন করে পারচেস করছি 50 লাখ টাকার। এখন ওই পণ্যটা আনতে গিয়ে যে আমার পরিবহন খরচ হয়েছে, তাহলে এটা কি আমার ডিরেক্টলি এই প্রোডাক্টের সাথে জড়িত না, প্রোডাকশনের সাথে জড়িত না? ওইটা না করলে কি আমি প্রোডাকশন করতে পারতাম? সেই কারণে হ্যাঁ, জার্নালে জার্নালে দুইটা পদ্ধতি আছে। আপনারা যখন এই ফ্রেটিন বা এই সমস্ত ইস্যুগুলো আসতো, আপনাদেরকে পার্সেসের সঙ্গে যোগ করা শিখাইছি। আর এই যে অঙ্কগুলো আনছি এটা আরেকটু ব্যাপক। এগুলার যখন জার্নাল হয় ওগুলা ইয়া হয়, পারচেজ হয়, আর ফ্রেটিন টু আপনার ক্যাশ চলে যায়। ফ্রেটিন নামে আলাদা একটা খরচ দেখানো হয়, যে আসলে আমার পণ্য পরিবহন করতে, মানে এই যে কনসেপ্টের অঙ্কগুলো আনা আছে এটা বড় বড় প্রতিষ্ঠানের জন্য। ওরা কি করে, এই ফ্রেটিনটাকে আলাদাভাবে খরচ দেখায় এবং কস্ট অফ গুডস সোল্ডে একসঙ্গে অ্যাড করে। কারণটা কি, যে আমার পণ্য পরিবহন করতে গিয়ে আসলে আমার কীরকম খরচ হচ্ছে সেটা দেখার জন্য। কারণ এই যে আপনার কাছ থেকে ডাটাগুলো নিচ্ছে, মানে আপনাকে দিয়ে রেকর্ড করাচ্ছে, রেকর্ড করে উপরে যারা আছে তারা কি বসে বসে কি করে, এই ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে করে তারা ডিসিশন নেয়। কিন্তু আপনারা যখন করবেন আপনারা ওই পার্সেসের সঙ্গে যোগ করে দেবেন। বছরের লক্ষ্যমাত্রা পূরণের জন্য একজন প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠানকে কি করছে, ক্রয় মূল্যের উপর ভিত্তি করে 50,000 টাকা বাৎসরিক বোনাস প্রদান করে। আচ্ছা, একজন প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে, তাহলে কি করছে, যে আমাদের যে একজন সরবরাহকারী আছে সে কি করছে, আমাদেরকে একটা বেনিফিট দিছে, তাই না? সে যে কোনো ধরনের বেনিফিট কিসের জন্য দিছে, যে তাদের টার্গেট অ্যাচিভ করছে। যাই আলটিমেটলি এটা আমাকে কি বলে দিছে, যা কার্যকরভাবে ক্রয় ব্যয়কে হ্রাস করে। ক্রয় ব্যয় কোনটা, যেটা ক্রয় করছি, যেটা পারচেস করছি, তাহলে আলটিমেটলি সেটা আমার কমাই দিছে। যদি আমি সেটা কমাই তাহলে আমি কি এইখানে কমাই দিতে হবে না? সেটাই, এটাকে আমাকে ডিসকাউন্ট দিছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত একটি গুদামে আগুন লাগার কারণে 2 লক্ষ টাকা ক্রয় মূল্যের পণ্য সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। এই ক্ষতিটিকে প্রতিষ্ঠান একটি অস্বাভাবিক ক্ষতি বলে। এটা হলো অস্বাভাবিক ক্ষতি বা অ্যাবনর্মাল লস। লস যেহেতু অ্যাবনর্মাল আসছে, তার মানে কি নর্মাল লস নামে একটা কিছু থাকতে পারে। তা নর্মাল লস যেটা হয় সেটা আপনার এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে ক্যালকুলেশনে আসে, ঠিক আছে? আর যদি অ্যাবনর্মাল লস হয়, এই লসটা এই কস্ট অফ গুডস সোল্ডে আসে না, সেটা আপনার হয় নন অপারেটিং এক্সপেন্সে চলে যেতে পারে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চলে যেতে পারে, অথবা সেলিং অর্থাৎ ইনডাইরেক্ট ওই পার্টে চলে যাবে, ডাইরেক্ট পার্টে আসবে না। অ্যাবনর্মাল কি বলে, অ্যাবনর্মাল লস কি আমার ডাইরেক্ট কস্টের মধ্যে আসবে, ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে আসবে? আসবে না। কোনটা আসবে, কোন ধরনের লস আসবে? নর্মাল লস। নর্মাল লস নিয়ে একটা উদাহরণ পাবেন, সামনে আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, না না এখানে হবে না। হ্যাঁ, ওইটা এখানে বলতেছি এখন। এই যে 2 লক্ষ টাকা, আমার কি তাহলে 2 লক্ষ টাকা আমার অ্যাবনর্মাল লস আমরা হিসাব করলাম যে এইটা হিসাবে আসবে না, তাই না? তাহলে আপাতত ক্যালকুলেশন করতেছি না। এখন দেখেন কি বলতেছে, বছর শেষে গুদামে পণ্য গণনা করা, অর্থাৎ ফিজিক্যালি ইনভেন্টরি কাউন্ট করছে, গিয়ে অডিট করছে, অডিট করে দেখছে যে 18 লক্ষ টাকা কি হয়েছে, মজুত পাওয়া গেছে। কোন সময় গেছে, বছর শেষে। আর এই ঘটনাটা কি বছর শেষে করছে বলছে, তার মানে আপনার এই অডিটটা করার পূর্বে আপনার ঘটনাটা ঘটে গেছে না, গেছে না? হ্যাঁ, তাহলে এই 18 লক্ষর মধ্যে কি এই 2 লক্ষ আছে? 2 লক্ষ নাই। এখন তর্কের খাতিরে ধরে নেন যে আপনাকে এইটা বলে নাই যে বছর শেষে পণ্য গণনা, অথবা বলে দিছে যে এই 18 লক্ষর মধ্যে এই 2 লক্ষ ইনক্লুড আছে। যখন গণনা করছে এই 2 লক্ষ টাকার পণ্য ইনক্লুড আছে, তখন আমরা কি বলছি এর আগে, যে অ্যাবনর্মাল লস কস্ট অফ গুডস সোল্ডে ক্যালকুলেশন আসবে না। তখন আমরা কি করতাম, এই ক্লোজিং ইনভেন্টরি থেকে এই 2 লক্ষ টাকা বাদ দিয়ে দিতাম।
হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা এর মতন যে এই যে এইখানে যদি আমি 2 লক্ষ টাকা খরচ দেখাই, ধরেন 2 লক্ষ, আর আমার ক্লোজিং ইনভেন্টরি 2 লক্ষ টাকা, আমার যদি লস হয়েছে তার মানে কি ওটা খরচ না? খরচ হলে তো যোগ হইবে নাকি? আর ধরে নেন ক্লোজিং ইনভেন্টরি এটা, বলতেছি, দেখেন এই অ্যাবনর্মাল লস এটা কি আমার একটা ক্ষতি না? এই ক্ষতি মানে আমি এই খরচ হয়েছে, এখন এইটা যদি ইনক্লুড করি তাহলে আমার খরচ হইতেছে 50 লক্ষ, আর যদি এটা ইনক্লুড না করি তাহলে কি হচ্ছে, এটা 48 লক্ষ। তার মানে আপনি এটা অ্যাড করেন আর না, অ্যাড যদি করেন তাহলে আপনার কি কস্ট অফ গুডস সোল্ড বাড়তেছে, আর অ্যাড যদি না করেন কস্ট অফ গুডস সোল্ড কমতেছে। আর এই কস্ট অফ গুডস সোল্ডটা কি 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 কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে? যে প্রোডাক্টটা বিক্রি করছে সেটার ব্যয় ইয়ে করছে না? তাহলে কি আসলে এই অ্যাবনর্মাল লসটা আপনার প্রোডাকশন করতে গিয়ে খরচ হয়েছে? তাহলে আপনি যদি এখানে 2 লক্ষ টাকা ক্ষতি বা খরচ, তাই তো, পণ্য না, আমি যদি 2 লক্ষ টাকা দেই তাহলে কি আমার পণ্যটার বেশি বিক্রয় মূল্য, প্রোডাকশন কস্ট দেখাচ্ছে না বেশি? তাহলে কি ভুল সিদ্ধান্ত হচ্ছে না? এটা ঠিক আছে? এই কারণে অ্যাবনর্মাল লসকে নেওয়া হয় না। এবার কি ধরতে পারছেন? আচ্ছা, এবার গেল এটা। এবার ধরে নেন 18 লক্ষ না, আচ্ছা এই 18 লক্ষে ধরেন 18 লক্ষ আপনার বছর শেষে করছে, কিন্তু আপনার ওই যে 2 লক্ষ টাকা আছে না অ্যাবনর্মাল, যেটা আগুনে পুড়ে গেছে, এটা এইখানে ইনক্লুড আছে, ওরা বাদ দেয় নেই। তাহলে আমাকে কি করতে হবে? আসলে কি 18 লক্ষ টাকার পণ্য আপনার ক্লোজিং ইনভেন্টরি? কত টাকা? তখন 2 লক্ষ টাকা বাদ যদি আপনার এটা 18, আপনার যদি 2 লক্ষ টাকা এই যে ক্যালকুলেশনে এই যে 18 লক্ষ টাকা কখন হয়েছে? বছর শেষে হয়েছে না? তার মানে কি এইটা আপনার বাদ দিয়ে করছে না? যদি আপনার এইটা সহ হইতো তাহলে এটার ইয়েটা কত হইতো? 20 লক্ষ হইতো। আর তাহলে ধরে নেন ইনক্লুড আছে, তাহলে আমি যদি এটা 20 লক্ষ করে দেই তাহলে কি আমার সঠিকটা রিপ্রেজেন্ট করতেছে? তা আমি যদি এখান থেকে, তাহলে আমার আগের রূপে চলে আসবে না? ঘটনাটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা কি কেউ ধরতে পারছেন? অ্যাবনর্মাল লস আপনার এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে না। ও যদি কোনো কিছুর মধ্যে ঢুকে থাকে সেটা থেকে বের করে দেওয়া লাগবে, আর যদি কোনো কিছুর মধ্যে না ঢুকে থাকে তাহলে ওটা তো আপনি হিসেবে না আসলে অটোমেটিক্যালি ও আসতেছে না। এখন কি ধরতে পারছেন নাকি এখনো ধোঁয়াশার মধ্যে আছেন? ওর নামই ওইটা অ্যাবনর্মাল লস, আগুনে পুড়ে গেছে। না এটা তো এখানে আর বুঝবে না, এটা তো থাকবেই না, এখানে কিছুই থাকবে না। অ্যাবনর্মাল লস বা এখানে কোনো কিছু থাকবে না, এই অ্যাবনর্মাল লসটা আপনার চলে যাবে নন অপারেটিং এক্সপেন্স হিসেবে। ওই এটা তো 2 লক্ষ টাকা আপনার আগুনে পুড়ে গেছে না, আপনার ক্ষতি হয়েছে না? তো আলটিমেটলি তো একটা জায়গায় ক্ষতি হয়েছে, খরচ হয়েছে, ওটা যাবে আরেক জায়গায়। এখনো কি ধোঁয়াশার মধ্যে আছেন? হ্যাঁ সেটা তো ওই যে আপনার অঙ্ক করবেন না, এই যে আপনার এই যে এখানে যে নন অপারেটিং ইনকাম নন অপারেটিং এক্সপেন্স এখানে হিসাবগুলো রাখছেন না, এগুলো নোট করবেন, ওইখানে খরচ খাতা লিখবেন, তখন চলে যাবে। জি, বুঝি নাই, আরেকবার বলেন। এখানে তো করি নাই, হিসাব করছি? এটা তো কখনোই করি নাই, আপনাদেরকে কি বলতেছি যে অ্যাবনর্মাল লস এইখানে আসবে না। এটা আপনাদের বুঝাইলাম যে আসলে ইফেক্টটা কি হয়, আমি যদি এখানে খরচ বাড়াই দেই তাহলে কি আমার 48 লক্ষ জায়গায় কি 50 লাখ হয়ে যাচ্ছে না? তাহলে আপনি কি আসলে আপনার যে কস্ট অফ গুডস প্রোডাকশন করতে গিয়ে অ্যাকচুয়ালি কত খরচ সেটা কি প্রকৃত রূপ দেখাচ্ছে? সেই জন্যই
এখানে তো যোগ বিয়োগ আলটিমেটলি কি, যত আয় হয়েছে এক পাশে, যত ব্যয় হয়েছে এক পাশে করলে তো নেট প্রফিট একই আসবে। কিন্তু প্রত্যেকটার আপনার ইয়ে আছে, যেমন আপনারা এইটা ইনকাম স্টেটমেন্ট করতেছেন, এটা আসলে কি জিনিস, এই যে এটা যে করতেছি আমরা প্রত্যেকটা ধাপে এক এক ধরনের প্রফিট বের করতেছি না, এটা দ্বারা এক এক ধরনের আমরা ইনফরমেশন পাই। যেমন আসলে আমার প্রোডাকশন করতে গিয়ে কি রকমের খরচ হচ্ছে, আমার আসলে প্রোডাকশন করতে কীরকম খরচ হচ্ছে, প্রোডাকশন করার পরে আমরা ওইটার উপর ভিত্তি করে যে প্রফিটটা পাচ্ছি সেই প্রফিটের রেশিও কীরকম, তারপর আমার অ্যাডমিন বা সেলিং খরচ হইতেছে কীরকম, এইগুলা প্রত্যেকটা একবারে খরচের চরিত্র অনুযায়ী ভাগ করতেছি। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আসলে কী রকমের খরচ হচ্ছে, কোন কোন জায়গায় কী রকমের আয় হচ্ছে, তাহলে আমাদের ডিসিশনটা পারফেক্ট জায়গায় নিতে পারবো। হুম, এই 18 লক্ষ টাকা থেকে আপনার ওই 2 লক্ষ টাকা বাদ দিতেন, আসলে প্রকৃত মানে আমার কথা কি, এই 2 লক্ষর ক্যালকুলেশন এখানে আসবে না। এখন যদি কোনো কিছুর মধ্যে ঢুকে থাকে ওটা থেকে সরাই দিবেন, তখন এই যে 18 লক্ষ টাকা থেকে 2 লক্ষ বাদ দিতেন, 16 লক্ষ করে দিতেন। এরপরে বলতেছে কি, এই গণনাকৃত মজুদের মধ্যে এমন 3 লক্ষ টাকার পণ্য অন্তর্ভুক্ত ছিল যা এক্স কর্পোরেশনের মালিকানাধীন এবং আরবান রিটেল চেইন শুধুমাত্র বিক্রয়ের জন্য কমিশন ভিত্তিতে এটা নিজেদের কাছে রেখেছিল। অর্থাৎ এখানে বলতেছে যে অন্য একটা প্রতিষ্ঠানের পণ্য আমি কি নিজের কাছে রাখছি, আর এই 3 লক্ষ কোথায় ইনক্লুড হয়ে আছে, এই 18 লক্ষের ভিতরে ঢুকে আছে না। হ্যাঁ, এখন এই 3 লক্ষ পণ্যের মালিকানা কি আমার, এটা কি মালিকানা আমার, আপনার কি বুঝে বলতেছেন না এমনি বলতেছেন? এটা এক্স কর্পোরেশনের পণ্য আমাদের কাছে রাখছি, আমরা কি কি কারণে রাখছি, যে এই মালটা বিক্রি করে দিয়ে ওই বিক্রির উপর একটা কমিশন পাবো, তার মানে কি আলটিমেট এটা আমার জিনিস না। তাহলে কি আমি কি এই ক্লোজিং ইনভেন্টরিতে আমার পণ্য হিসেবে দেখাইতে পারি? তাহলে কি করতে হবে? এটা এই যে নামটা দেখেন নাই, এটা আপনি, আর এটা হইতেছে একটা কর্পোরেশন, আলাদা একটা প্রতিষ্ঠান। তাহলে কি করব আমরা? হুম, বলেন। এগুলোর স্পেসিফিক কোনো টাইম টেবিল নাই, মানে চাকরি বা অফিসিয়ালি চিন্তা করলে এগুলোর কোনো টাইম টেবিল নাই। দেখা গেলো আপনি একটা মাল হয়ে গেছে চলে গেছে, ও বলছে ভাই আপনার ওই যে মালটা দিছিলেন ওইটার জন্য আমি আপনার দিলাম, বোনাস দিলাম। তো এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়, আর আগে পরে দিতে হয় সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনাকে কি উদ্দেশ্যে দিচ্ছে, উদ্দেশ্যের উপর ভিত্তি করে আপনি এই খরচটার কোথায় দিবেন কোথায় দিবেন না সেটা। ঘুষ কেন, ঘুষ দিবে কেন? এটা দিলে তো প্রতিষ্ঠানকে দিবে না, ব্যক্তিকে দিলে তার প্রতিষ্ঠানের কোনো ফায়দা হয় নাই। আমি মাল কিনছি অনেক কিছু করে, ঠিক আছে, এখন করার কারণে আমি অনেক টাকার পণ্য আপনার কাছ থেকে কিনছি, খুশি হয়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন না প্রতিষ্ঠানকে দিচ্ছেন? এই বোনাসটা কাকে দিচ্ছেন? প্রতিষ্ঠানকে বোনাস কি জন্য দিবেন, মাল কিনছে বলে? আপনি বুঝাইতে চাচ্ছিলেন যে আমি কিনছি আপনার কাছ থেকে, খুশি হয়ে আপনি আমাকে দিচ্ছেন, এইটা রেকর্ড আবার কোম্পানিতে রাখবো, তাহলে তো আমি ঘুষ খেতে পারলাম না, তাইটা বুঝাইতে চাচ্ছিলেন না নাকি? সিচুয়েশনটা কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, আপনি আরেকজনকে দিলেন, সেটা তো আপনার খরচ। হ্যাঁ, খরচ হইলে তো সেটা আপনার এক্সপেন্সে চলে যাবে, এইখানে তো আর আসতেছে না। আপনি ক্রয় করতে গিয়ে একটা দালালি খরচ দিচ্ছেন, সোজা হিসাব, ঠিক আছে। আহা, হ্যাঁ ওইদিকে পাঠিয়ে দিবেন, কারণ আপনাকে কথার কথা, এটা যদি আপনি এইভাবে ওই ধরনের খরচগুলো কখনো ইনক্লুড হয় না, তাহলে কি আপনি
এই যে 48 লাখ টাকা বলতে কি বোঝাচ্ছে, এই টাকাটাকে যদি আমি ধরে নেন এই টাকা দিয়ে আমি 1000টা পণ্য তৈরি করছি, তাহলে আমার পার প্রোডাক্টে খরচ কীরকম সেটা বের হয়ে যাবে। এইটার উপর ভিত্তি করে আপনি তখন সেলস প্রাইস নির্ধারণ করবেন। আপনি এইটার উপর ভিত্তি করে অন্যান্য কম্পিটিটরদের সাথে চিন্তা করবেন যে ওরা কত দামে বিক্রি করতেছে, আমি কত দামে তাহলে বিক্রি করতে পারবো। অনেক ইস্যু থাকে, যার কারণে এই যে কস্ট অফ গুডস সোল্ড প্রত্যেকটা জায়গায় এইখানে হিসাব নিকাশ করে জিনিসগুলো রাখতে হয়। যদি এইটা আপনার পারফেক্ট না বের হয়, আপনি সেলস প্রাইস ভালোভাবে তৈরি করতে পারবেন না। হুম। কি হলো? দুইটা বিয়োগ করা হবে, হ্যাঁ। আপনাদেরকে খুব বেশি জটিল করে দিছি অঙ্ক? হ্যাঁ, এখানে আপনার 18 লক্ষ টাকা আপনি ক্লোজ, আমি ক্যালকুলেশন করে দিলাম যে আমার আসলে ক্লোজিং ইনভেন্টরিটা কত, এটা আরেকটু এইভাবে লেখা লাগতো। ভুলে গেছি। এই যে এই কলামটা রাখছি এই জন্যই মূলত, এই ওয়ার্কিংগুলো করার জন্য। অনেক সময় আপনার সাপোর্টিং কিছু হালকা আপনার সাব ওয়ার্কিং করা লাগে, সেই কারণে। এই যে আমার ক্লোজিং ইনভেন্টরি কত ওরা দেখাচ্ছে 18 লক্ষ, আমার হাতে যে কনসাইনমেন্টের গুডসগুলো আছে সেটা কত 3 লক্ষ। তাহলে এই 3 লক্ষ কি 18 লক্ষ থেকে বাদ দেওয়া লাগবে না? এই ক্যালকুলেশনটা দেখে দিয়ে এই ভাষায় আমি -15 লক্ষ টাকা করে দিলাম। আর আমার এখানে চলে গেল রেভিনিউ আর কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমার গ্রোস প্রফিট এটা। বলেন। বলেন।